বন্ধুরা নমস্কার। বন্ধুরা, ত্রিপুরা রাজ্যে বেকার সমস্যার সঙ্গে রাজনীতির সঙ্গে বেকার সমস্যা এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দল বিজেপির প্রতিশ্রুতি, এই সবটা মিলিয়ে একটা রাজনৈতিক বিশ্লেষণ করব। তার কারণে ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হবে, তথ্য ভিত্তিক হবে এবং এই কারণে একদম না টেনে সবটা শুনবেন। শুনলে পরে আপনাদের একটা স্পষ্ট ধারণা হবে। বন্ধুরা, সবাই জানি যে ত্রিপুরা রাজ্যে বেকাররা চাকুরির জন্য সরকারের দরজায় দরজায় মাথা কুটে মরছে বলতে মারা যাচ্ছে না, মানে মাথা কুটছে আর কি। মাথা কুটছে বলতে এই মাথাটা নিয়ে একটু কোটা না, অ্যাপ্লিকেশন দেওয়া, কাতর আবেদন নিবেদন করা, এইগুলি হলো রূপক অর্থের কথা, যে যা বোঝায় মূলত এইটা। এখন কথা হলো, আপনারা সবাই জানেন 2014 সালে যখন বিজেপি প্রথম কেন্দ্রে ক্ষমতায় আসে এককভাবে, তখন বিজেপির প্রতিশ্রুতি ছিল, যখন নরেন্দ্র মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী হন, দেশের প্রথম না, মানে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠ বিজেপির প্রথম প্রধানমন্ত্রী, তখন প্রতিশ্রুতি ছিল যে বছরে 2 কোটি করে রোজগারের ব্যবস্থা করবেন, জবের ব্যবস্থা করবেন। জব মানে চাকুরি, জব বলতে তো আমরা চাকুরি বুঝি। বছরে 2 কোটি করে জব ভারতবর্ষে দেবেন। এখন 2 কোটির মধ্যে বছরে বড় বড় রাজ্যগুলোতে কোনোটাতে হয়তো 10 লক্ষ দেবে, 15 লক্ষ দেবে, আর মাঝারি মানের রাজ্যগুলিকে আমরা ধরে নিলাম 6-7 লক্ষ করে দেবে। আর ছোট রাজ্যগুলো যেগুলো ত্রিপুরার মতন আছে, ত্রিপুরা, গোয়া, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে ছোট ছোট রাজ্যগুলোকে ধরে নিলাম বছরে 3 লক্ষ করে চাকরির ব্যবস্থা করবেন। মোটামুটি একটা ধারণা করছি আর কি, তারা বলেনি এরকম ভাবে, কিন্তু 3 লক্ষের তো নিচে হবে না, 3 লক্ষ মিনিমাম হবে। তাহলে 3 লক্ষ করে যদি চাকুরি দেওয়া হতো, তাহলে ত্রিপুরা রাজ্যে গত 10 বছরে 14 থেকে 24, আমি 25 এই সময়টাকে বাদ দিলাম, 14 থেকে 24 পর্যন্ত 10 বছরে ত্রিপুরা রাজ্যে 30 লক্ষ চাকুরি হওয়ার কথা ছিল। যদি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা যদি দেখি, ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা মোটামুটি 40 লক্ষ, এর মধ্যে 30 লক্ষ চাকুরির ব্যবস্থা গত 10 বছরে হয়ে যাওয়ার কথা। তার মানে ত্রিপুরা রাজ্যে মানে 10 লক্ষ মানুষকে বাদ দিলে 30 লক্ষ, 30 লাখ পপুলেশন এখানে চাকুরি করার কথা। এই 30 লক্ষের মধ্যে 18 বছর প্লাস সব মানুষ কেউ বাদ যাওয়ার কথা না। মানে ত্রিপুরাতে মোটামুটি 10 লক্ষের সামান্য কম হবে, বা 8 লক্ষ থেকে 9 লক্ষ এরকম হবে টোটাল ফ্যামিলি। তাহলে একটা ফ্যামিলিতে মোটামুটি 3টে করে চাকুরি থাকার কথা। কোনো পরিবার পরিবারে চাকুরি নেই এরকম পরিবার থাকার কথা না। এবং আপনার যারা আপনার 18 প্লাস, তারা তো সবাই চাকুরি পাওয়ার কথাই। 18 বছর হয়নি, অর্থাৎ কলেজে পড়ছে, হায়ার সেকেন্ডারি লেভেলে পড়াশোনা করছে, এমনকি প্রাইমারি স্কুলে পড়া অনেক বাচ্চারও চাকুরি পাওয়ার কথা, মানে সংখ্যা যদি আমরা হিসেব করি। কারণ এক তো হলো ত্রিপুরাতে লক্ষাধিক আপনার সরকারি কর্মচারী আছেই, পেনশনার আছে, তার মানে এগুলো স্টেট গভর্নমেন্টের, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের চাকুরি করে অনেকে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন পায় অনেকে আছে। অনেক লোক আছে যারা খুব ভালো ব্যবসা করে, তারা কোনোদিন চাকুরি করবে না, তাদের চাকুরি মানে দিতে চাইলেও তারা করবে না। তো এদেরকে তো বাদ দিতে হবে, তাহলে সংখ্যাটা তো কয়েক লক্ষ এখানে বাদ হয়ে যায়। তো এর বাইরের সংখ্যা হিসাব করলে পরে তো 30 লক্ষ প্লাস 30 লক্ষের পরে তো অল্প মানুষ কিছু থেকে যায়। এবার 2018 সালে যখন ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন হয়, তখন বিজেপির প্রতিশ্রুতি ছিল, প্রথমত হলো প্রতি ঘরে রোজগার। তার মানে 9 লক্ষের মতন পরিবারের প্রত্যেকটা ঘরে, এখানে আবার অতিরিক্ত 1 লক্ষ, মানে 9 লক্ষ চাকুরি হওয়ার কথা, প্রতি ঘরে রোজগার, চাকুরি বলতে বা রোজগারের ব্যবস্থা করা, তাহলে ওইটার সঙ্গে এটা অতিরিক্ত। প্লাস বলেছিল যে 50,000-এর বেশি যে সরকারি শূন্য পদ আছে সেগুলোকে পূরণ করা হবে। তাহলে এখন 18-র পরে 19, 20, 21, 22, 23, 24, 25, 7 বছর। এই 7 বছর পরে আমাদের ডেফিনেটলি হিসাব করলে পরে মানে অনেক আগেই আপনার 50,000 পূর্ণ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখনো পর্যন্ত নাকি সব মিলিয়ে 20,000-এরও কম চাকুরি দেওয়া হয়েছে।
কোথায় 50,000 প্লাস দেওয়ার কথা, আর কোথায় 20,000 মাইনাস, মানে 20,000-এর কম আপনার চাকরি দেওয়া হয়েছে। তাহলে প্রতিশ্রুতিতে বিজেপি মাস্টার মানে কি? এত বড় মাস্টার যে পৃথিবীতে আমার মনে হয় না বিজেপির মতন প্রতিশ্রুতি বলিয়ান, প্রতিশ্রুতিতে দক্ষ, প্রতিশ্রুতি প্রদানে দক্ষ আর কোনো পলিটিক্যাল পার্টি আছে বলে। তো বিজেপি যখনই ক্ষমতা দখল করার দরকার পড়েছে তখনই বিরাট প্রতিশ্রুতি দিয়েছে। নরেন্দ্র মোদীজি, আমার মনে আছে 2014 সালে যখন লোকসভা নির্বাচন হয় তার আগে নরেন্দ্র মোদীজি প্রথমবার ত্রিপুরাতে এসেছিলেন। আমিও তার অন্যতম আয়োজক ছিলাম। আস্তাবল ময়দানে র্যালির আয়োজন করা হয়েছিল, সেখানে মোদীজির সঙ্গে মঞ্চে, আস্তাবল মাঠের মঞ্চে আমিও ছিলাম, সেখানে স্টেজ শেয়ার করেছিলাম। সেখানে ভাষণে বারবার বলা হয়েছে যে 2 কোটি চাকুরি। তাহলে 2 কোটি চাকুরি বছরে, কিন্তু প্রত্যেক বছর। তো প্রতিশ্রুতি তো বিরাট দিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত আপনার 14-র পরে এখনো পর্যন্ত সারা দেশ মিলিয়ে কত কোটি মানুষকে চাকরি দিতে পেরেছে হিসাব কেউ দিতে পারছে না, দেয়ও না, মুখে একবার আনেও না। তো ত্রিপুরাতেও বলে দেওয়া হয়েছিল প্রত্যেক ঘরে রোজগারের ব্যবস্থা করা হবে, এখন আর এই কথাগুলি কেউ বলেই না। বলা হয়েছিল 50,000-এর বেশি শূন্য পদ পূরণ করা হবে, এখন আর এই কথাগুলি কেউ বলেই না। তারপরে দিল্লিতে আপনারা যদি দিল্লি বিধানসভা নির্বাচন যেটা হয়েছে কিছুদিন আগে, যে নির্বাচনে 27 বছর পরে দিল্লিতে বিজেপি ক্ষমতা এসেছে, সেই বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন দিল্লিতে যে যদি বিজেপি সরকার গঠিত হয় তাহলে সেই সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে মহিলাদেরকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে, তার সিদ্ধান্ত নেওয়া হবে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে। বিজেপি ক্ষমতায় এসেছে, সেখানে প্রথম ক্যাবিনেট মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তো প্রশ্নই আসে না এখনো পর্যন্ত তারা 2,500 টাকা করে দেবে কি না, দিলে কবে দেবে, কিচ্ছু শব্দ করছে না। তো সুতরাং প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে ক্ষমতায় আসার জন্য যা বলার দরকার হয়, যাই মনে আসে তাই বলে দেয় এবং মানুষকে একটা এমন স্বপ্নের আবহের মধ্যে ঢুকিয়ে দেয় যে মানুষ রঙিন জগতে চলে যায় এবং ভাবতে শুরু করে যে তাহলে জীবনটা একেবারে ইয়াম্মি হয়ে যাবে। তো এরকম ত্রিপুরাতেও হয়েছিল। হওয়ার পরে এখন বেকার যুবক যুবতীরা কেউ বলছে, আমি দেখেছি যে কমেন্ট করে অনেকে বলে যে দাদা 2022-এ পরীক্ষা হচ্ছিল এখনো হয়নি, কেউ বলছে আজকে সমস্ত কিছু দিয়ে পরীক্ষা দিয়ে পাস টাস করে বসে আছি, কোনো সিদ্ধান্ত হয় না, নানান ধরনের কমেন্ট করছে। কোনো ক্ষেত্রেই কোনো স্পষ্টতা নাই। যা ছেলেমেয়েরা দাবি করেছিল যে আপনার চাকুরির ক্ষেত্রে কি হয়, একটা ওয়েটিং লিস্ট করলে কেউ যদি চাকরিতে জয়েন না করে বা কারোর বিরুদ্ধে পরবর্তী সময় কমপ্লেনও আসতে পারে, তাহলে তার জায়গাটাতে অন্য ওয়েটিং লিস্ট থেকে এরপরে ইমিডিয়েট যে পরের নাম্বারটা থাকবে তাকে নিয়ে নেওয়া হবে। এইটাও করেনি এখনো পর্যন্ত। প্রথম দিকে তো আপনার পিআরটিসি বাধ্যতামূলক ছিল না, ফলে বাইরে থেকে অনেকে এখানে এসে ঢুকে যায়। এরপরে দাবি ওঠে, আমিও আপনাদের যদি মনে থাকে সোশ্যাল মিডিয়াতে দাবি করেছিলাম তীব্রভাবে যে রাজ্যের চাকুরির আবেদন করার জন্য পিআরটিসি বাধ্যতামূলক করা হোক। শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়ে সেটা করেছে। তো এখন এই অবস্থাতে রাজ্যে কত সংখ্যক বেকার যুবক যুবতী আছে এটা নিয়ে এখনো মানুষের মনের মধ্যে দ্বন্দ্ব আছে। কারণ ক্ষমতায় আসার আগে যেখানে 7-8 লক্ষ বেকার যুবক যুবতী রয়েছে বলে বলা হতো, এখন কেউ বলছেন যে 3 লক্ষের কম। তাহলে কি বিশাল পরিমাণ লোকের তো কাজের ব্যবস্থা হয়ে যাওয়ার কথা, চাকরি হওয়ার কথা। বাস্তবে কি হয়েছে? রাজ্যে বেকার যুবক যুবতীরা হন্যে হয়ে ঘুরছে এদিক ওদিক। তাদের এই অবস্থা দেখলে কি মনে হয় যে রাজ্যে আপনার বেকার যুবক যুবতীর জন্য সরকার ঠিকভাবে সবকিছু করছে? সরকার এভাবে এক্ষেত্রে স্পষ্টভাবে কোনো কথা বলছেও না, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এখনো যার যা মনে আসছে, যেখানে যাচ্ছে ভাষণ দিতে গিয়ে যার যা মনে আসে বলে দিচ্ছে, অতদিনের মধ্যেই করব, অতদিনের মধ্যে এই করব বলে দিচ্ছে সবকিছু। কার্যক্ষেত্রে কি তার রূপায়ণ দেখা যাচ্ছে? এই কথাগুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে কথা বললে সেটা কি বিজেপি বিরোধিতা? যুবক যুবতীদের কি এই জিনিসগুলো ভাবার কথা না? রাজ্য সরকারে যারা আছে তাদের কি ভাবার কথা না? আবার কি
3 বছর পরে বিধানসভা নির্বাচনে এই মানুষের কাছে যাওয়ার দরকার হবে না? আবার কি যুবক যুবতীদের কাছে ভোট চাওয়ার দরকার হবে না? না তখন আবার ক্ষমতায় আনো, বছরে 50,000 করে চাকরি দেব, বছরে 2 কোটি করে চাকরি দেব, এইরকম প্রতিশ্রুতি দিয়ে বৈতরণী পার হওয়া সম্ভব হবে? কি মনে করেন যারা নিজেদেরকে বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সবচেয়ে বড় বড় নেতা মনে করেন, ভাবেন যারা, তারা মানুষকে কি ভাবেন? প্রশ্নটা রইল আপনাদের কাছে। উত্তর থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, যতন খুলুম খা, সবাইকে নমস্কার।